নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস এই পর্বটি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে টপিক প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস 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 এই নামটি এসেছে গ্রিক শব্দ প্লাটি। প্লাটি কথার অর্থ হচ্ছে চ্যাপ্টা। আর হেলমিনথিস এই কথার অর্থ হচ্ছে কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস এই পর্বের প্রাণীদের বলা হয় চ্যাপ্টা কৃমি। গ্রিক শব্দ প্লাটি এবং হেলমিনথিস এই কথাটি থেকে এসেছে প্লাটিহেলমিনথিস। এর উদাহরণ হচ্ছে কৃমি জাতীয় ফিতা কৃমি। টিনিয়া সোলিয়াম বলা হয়, টিনিয়া স্পি, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, ফ্যাসিওলা বলা হয়, ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি বলা হয়। ফিতা কৃমি, যকৃৎ কৃমি, কুকুরের ফিতা কৃমি, কুকুরের দেহে থাকে ফিতা কৃমি। ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস বলা হয়, ইকাইনোকক্কাস ইত্যাদি। আরো রয়েছে ডাগেশিয়া, প্ল্যানেরিয়া বলা হয়। আরো উদাহরণ রয়েছে ফিতাকৃমি, যকৃৎ কৃমি, কুকুরের ফিতাকৃমি উদাহরণ রয়েছে। এরা থাকে কোথায়? এরা বসবাস কি করে? এরা কোথায় থাকতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে? বসবাস এরা কি করে? এরা স্বাধীনভাবে সঞ্চরণশীল হয় অথবা পরজীবী রূপে থাকতে পারে অথবা স্বাধীনভাবে সঞ্চরণশীল হয়। স্বাধীনভাবে সঞ্চরণশীল হলে এরা জলজও হতে পারে, স্থলজও হতে পারে অথবা পরজীবী রূপে থাকে। মানুষ এবং অন্যান্য প্রাণীদের দেহে এরা পরজীবী রূপে থাকে। তাহলে এই হচ্ছে প্লাটিহেলমিনথিস। বসবাস দেখলাম, এক্সাম্পল দেখলাম, কোথায় উৎপত্তি দেখলাম। প্লাটি কথার অর্থ হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথিস কথার অর্থ হচ্ছে কৃমি। এবার আমরা ছবি দেখব। প্লাটিহেলমিনথিস এই পর্বে প্রাণী একটি উদাহরণ হচ্ছে প্ল্যানেরিয়া বলা হয়, সায়েন্টিফিক নেম হচ্ছে ডাগেশিয়া। প্ল্যানেরিয়া নামে পরিচিত, প্ল্যানেরিয়া।
প্ল্যানেরিয়া। এই হচ্ছে প্লাটি হেলমিনথিস। এবার আমরা বৈশিষ্ট্য জানবো, শনাক্তকারী বৈশিষ্ট্য, কিভাবে এরা চিনবো আমরা কিভাবে। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি দেহ গঠন। এদের দেহকে দেখতে কেমন হয়, দেহ গঠন। আগেই আমরা বলেছিলাম প্লাটিহেলমিনথিস কথার অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি, তাহলে দেহ গঠন কি চ্যাপ্টা প্রকৃতির হবে, তাহলে দেহ হচ্ছে ওপর এবং নিচে চ্যাপ্টা হয়, দেহ ওপর এবং নিচে চ্যাপ্টা প্রকৃতির হয়, চ্যাপ্টা প্রকৃতির হয়। কিছুটা ফিতের মতো বা পাতার মতো এরা দেখতে হয়, ফিতের মতো বা পাতার মতো দেখতে হয়, পাতার মতো বা ফিতের মতো দেহ গঠন, দেহ গঠন হয়, চ্যাপ্টা কৃমি বলা হয়। 2 নম্বর লিখতে পারি প্রতিসমতা। এদেরকে প্রতিসমতা, প্রতিসমতা মানে এদের দেহ তলকে কিভাবে ভাগ করা যায়। এরা হচ্ছে সাধারণত দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম কথার অর্থ হচ্ছে এদের দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান 2টি অক্ষে ভাগ করা যায়। আমাদের মানুষের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, বাইলেটারালি সিমেট্রিক্যাল বলা হয়। তাহলে দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে এরা প্রতিসম, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। 3 নম্বর লিখতে পারি দেহ গঠন প্রতিসমতা। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি দেহ স্তর, দেহ স্তর। এরা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়, ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়। ত্রিস্তর, 3টে স্তর থাকে, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম। তাহলে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। এদের দেহে অঙ্গস্তরীয়, আদি অঙ্গস্তরীয় সংগঠন দেখা যায়, আদি অঙ্গস্তরীয় সংগঠন দেখা যায়। অঙ্গস্তরীয় ব্যাপারটা কি, আমরা এর আগে পরিফেরা, নিডারিয়া পর্বের প্রাণীদের দেখেছিলাম, নিডারিয়া, টিনোফোরা, তাদের দেখেছিলাম কলাস্তরীয় সংগঠন। কিন্তু এদের হচ্ছে আদি অঙ্গস্তরীয় সংগঠন। কলাস্তরীয় সংগঠন কি বলেছিলাম, কোষ, প্রথমে হচ্ছে কোষ বা সেল, সেল বা কোষ, অনেকগুলি কোষ যখন নির্দিষ্ট কাজ করে তখন হচ্ছে কলা বা টিস্যু উৎপন্ন হয়, টিস্যু, যেটা আমরা নিডারিয়া এবং টিনোফোরার ক্ষেত্রে দেখেছিলাম, সেখানে কলাস্তরীয় সংগঠন ছিল। কিন্তু প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে বিভিন্ন আদি অর্গান ডেভেলপ হয়, তাই অঙ্গস্তরীয় সংগঠন, সেল টিস্যু থেকে অর্গান ডেভেলপ হয়, অনেকগুলি কলা মিলিত হয়ে অর্গান গঠন করে বা অঙ্গ, এই অঙ্গস্তরীয় গঠন। তাহলে এখানে দেহে হচ্ছে আদি অঙ্গস্তরীয় সংগঠন দেখা যায়। অঙ্গ থেকে, এখান থেকে অর্গান থেকে আবার সিস্টেম বা তন্ত্র ডেভেলপ হয়, সেখান থেকে
বডি, একটি দেহ গঠন সৃষ্টি হয় পরে পরে। সেল, টিস্যু, অর্গান সিস্টেম এবং বডি। তাহলে প্লাটিহেলমিনথের ক্ষেত্রে অঙ্গস্তরীয় সংগঠন দেখা যায়। তাহলে এই হচ্ছে দেহস্তর। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি সিলম। সিলম, সিলম কি? এদের সিলম অনুপস্থিত, এদের সিলম থাকে না। সিলম তাহলে অনুপস্থিত, সিলম অনুপস্থিত। সিলম অনুপস্থিত। সিলম কথার অর্থ হচ্ছে বডি ক্যাভিটি বলা হয়, যা মেসোডার্ম থেকে উৎপন্ন করে। তাহলে এখানে সিলম হচ্ছে অনুপস্থিত এবং এদের দেহপ্রাচীর এবং এদের দেহের অন্তর্বর্তী বিভিন্ন অঙ্গসমূহের মধ্যবর্তী স্থান এক ধরনের কলা দ্বারা পূর্ণ থাকে, সেটি হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলা দ্বারা পূর্ণ থাকে বা বলা হয় মেসেনকাইম। তাহলে দেহপ্রাচীর ও আভ্যন্তরীণ অঙ্গসমূহের দেহপ্রাচীর এবং দেহের আভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যবর্তী স্থান একটি বিশেষ ধরনের কলা দ্বারা পূর্ণ থাকে। কলা দ্বারা পূর্ণ থাকে, যাকে বলা হয় প্যারেনকাইমা। যাকে প্যারেনকাইমা বলা হয়, প্যারেনকাইমা বলা হয় বা মেসেনকাইম, মেসেনকাইম নামেও পরিচিত। তাহলে সিলোম অনুপস্থিত থাকে দেহপ্রাচীর এবং দেহের আভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যবর্তী স্থান প্যারেনকাইমা দ্বারা পূর্ণ থাকে, কোনো ফাঁকা স্থান থাকে না বা মেসেনকাইম নামেও পরিচিত। 5 নম্বর লিখতে পারি 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হুক বা চোষক। এদের দেহে হুক বা চোষক বর্তমান। হুক বা চোষকটা কি? এরা বেশিরভাগ অন্তঃপরজীবী হয়, মানুষ বা অন্যান্য প্রাণীদের দেহে এরা পরজীবী, প্যারাসাইট রূপে এরা থাকে। তাহলে এরা বেশিরভাগ অন্তঃপরজীবী হওয়ায় এদের দেহে হুক বা চোষক থাকে, যার সাহায্যে এরা হোস্টের গায়ে এরা পুষ্টির রস শোষণ করে, হোস্ট থেকে এরা পুষ্টি রস শোষণ করে। তাহলে দেহে হুক বা চোষক বর্তমান, অন্তঃপরজীবী হওয়া এরা অন্তঃপরজীবী হওয়ায় বেশিরভাগই এরা অন্তঃপরজীবী হয়, এই অন্তঃপরজীবী। তাহলে পরজীবী হওয়ায় হুক বা চোষক বর্তমান, যার সাহায্যে এরা দেহ রস শোষণ করে। তাহলে তার সাহায্যে এরা দেহ রস শোষণ করে। আবার কিছু কিছু এই পর্বে প্রাণীরা তারা সরাসরি আবার দেহতল দ্বারা এরা পুষ্টি রস শোষণ করে, হোস্টের বডি থেকে এরা
পুষ্টিরস শোষণ করে। তাহলে কিছু কিছু প্রাণীরা সরাসরি তাদের ত্বক দ্বারা পুষ্টিরস শোষণ করে। তাহলে এরা সরাসরি তাদের ত্বক দ্বারাও শোষণ করতে পারে, আবার দেহে হুক বা চোষক বর্তমান। তাহলে এই হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য লিখি। ছ নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি ফ্লেম কোষ। ফ্লেম কোষ, ফ্লেম কোষ বা শিখা কোষ বলা হয়। শিখা কোষ, ফ্লেম কোষ বা শিখা কোষ, এদের দেহে এদের শাখান্বিত রেচন নালীর সঙ্গে এই ফ্লেম কোষ যুক্ত থাকে। এই ফ্লেম কোষের মূল কাজ হচ্ছে রেচনে সাহায্য করা এবং দেহের অভিস্রবণ নিয়ন্ত্রণ করা। তাহলে ফ্লেম কোষের কাজ হচ্ছে, ফ্লেম কোষ কি? ফ্লেম কোষ হচ্ছে শাখান্বিত রেচন নালীর সঙ্গে ফ্লেম কোষ বা শিখা কোষ যুক্ত থাকে। কাজ কি? রেচনে সহায়তা করে এবং দেহের অভিস্রবণ নিয়ন্ত্রণ করে। এই ফ্লেম কোষ। 7 নম্বর লিখি। 7 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার তন্ত্র। এদের পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, আলাদা যে ধরনের তন্ত্র, সেগুলো কি থাকে না থাকে না, উপস্থিত না অনুপস্থিত? তাহলে লিখতে পারি বিভিন্ন প্রকার তন্ত্র। এদের পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্র সাধারণত অনুপস্থিত বা অসম্পূর্ণ হয়। তাই বেশিরভাগই এরা অন্তঃপরজীবী। এরা হোস্টের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। তাহলে এরা হচ্ছে পরিপাকতন্ত্র বা পরিপাক নালী বা পরিপাক নালী বা পরিপাকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ হয়। পরিপাক নালী বা পরিপাকতন্ত্র এরা অসম্পূর্ণ হয়। এদের শ্বসনতন্ত্র থাকে না। গ্যাসীয় বিনিময়, এদের দেহ ত্বক দ্বারা এদের গ্যাসীয় বিনিময় করে। তাহলে শ্বসনতন্ত্র অনুপস্থিত। দেহ ত্বক দ্বারা গ্যাসীয় বিনিময় ঘটায়। নেক্সট লিখতে পারি
তন্ত্রের মধ্যে লিখতে পারি। এদের রক্ত থাকে না, তাই রক্ত সংবহন সাধারণত প্যারেনকাইমাল ফ্লুইড, প্যারেনকাইমা যে কলা দেখেছিলাম সেই তার মধ্যে উপস্থিত তরলের দ্বারা এদের সংবহন সম্পন্ন হয়। তাহলে যেহেতু রক্ত অনুপস্থিত, তাই দেহে উপস্থিত প্যারেনকাইমাল ফ্লুইড, প্যারেনকাইমাল ফ্লুইডের দ্বারা সংবহন সম্পন্ন হয়। উপস্থিত প্যারেনকাইমাল ফ্লুইডের দ্বারা এদের সংবহন সম্পন্ন হয়। এদের স্নায়ুতন্ত্র কেমন টাইপের? এদের স্নায়ুতন্ত্র দেখতে মইয়ের আকার, মই সদৃশ। তাহলে স্নায়ুতন্ত্র মই সদৃশ, মই সদৃশ। স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? স্নায়ুতন্ত্র দুটি অনুদৈর্ঘ্য স্নায়ু কর্ড এবং নার্ভ গ্যাংলিয়া নিয়ে গঠিত। নার্ভ গ্যাংলিয়া, তাহলে স্নায়ু কর্ড এবং নার্ভ গ্যাংলিয়া নিয়ে গঠিত। এদের স্নায়ুতন্ত্র দেখি এবার ছবিটা আমরা। স্নায়ুতন্ত্র আমরা প্ল্যানেরিয়ার ছবি দেখেছিলাম। এটা হচ্ছে এদের স্নায়ুতন্ত্র। এটি দুটি ছোট, এটা হচ্ছে স্নায়ু কর্ড বা নার্ভ কর্ড, স্নায়ু কর্ড। আর এটি হচ্ছে নার্ভ গ্যাংলিয়া বা স্নায়ু গ্যাংলিয়া বলা হয়, গ্যাংলিয়া। বিশেষত এই দুটি নিয়েই এদের স্নায়ুতন্ত্র গঠিত এবং কিছুটা মইয়ের আকৃতি, মইয়ের মতো, সিঁড়ির ধাপের ন্যায় মইয়ের মতো এদের এই স্নায়ুতন্ত্র গঠিত। নেক্সট লিখতে পারি, এটা হচ্ছে প্ল্যানেরিয়া স্নায়ুতন্ত্র। আমরা এর আগে ফ্লেম কোষ বলেছিলাম বা শিখা কোষ। এর ছবিটা কেমন হবে? ফ্লেম কোষ দেখতে কেমন?
ফ্লেম কোষ, এটা হচ্ছে ফ্লেম কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে নিউক্লিয়াস, হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফ্লেম কোষ, ফ্লেম কোষ। ফ্লেম কোষ দেখতে কিছুটা এইরকম, এদের রেচন নালীর সঙ্গে যুক্ত থাকে, রেচনে সাহায্য করে এই ফ্লেম কোষ। তাহলে নেক্সট লিখতে পারি বৈশিষ্ট্য, নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি 8 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি এদের জনন, জনন কেমন হয়, জনন, এদের যৌন জনন, যৌন জনন সম্পন্ন হয় গ্যামেটের মিলন দ্বারা, গ্যামেটের মিলন দ্বারা সম্পন্ন হয়। সম্পন্ন হয়, যৌন জনন গ্যামেটের মিলন দ্বারা সম্পন্ন হয়। অযৌন জনন, অযৌন জনন, অযৌন জনন পুনরুৎপাদন, বিভাজন প্রভৃতি পদ্ধতি দ্বারা এদের অযৌন জনন সম্পন্ন করে। পুনরুৎপাদন দ্বারা বিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয়, সম্পন্ন হয়। এটি সাধারণত অন্তঃনিষেক হয়, অন্তঃনিষেক প্রক্রিয়া হয়, নিষেক দেহের মধ্যে ঘটে, তাই অন্তঃনিষেক প্রক্রিয়া সংঘটিত হয়, অন্তঃনিষেক হয়। এবং এদের পরিস্ফুরণ, লার্ভা থেকে যে পরিণত অবস্থায়, তাই পরিস্ফুরণ প্রক্রিয়া, পরিস্ফুরণ প্রক্রিয়া বিভিন্ন রকম লার্ভার মাধ্যমে এদের দেখা যায়। পরিণত প্রাণী হতে এদের বিভিন্ন রকম লার্ভা দেখা যায়, লার্ভা দশা দেখা যায়। তাহলে পরিস্ফুরণ প্রক্রিয়া বিভিন্ন লার্ভা দশার মাধ্যমে সংঘটিত হয় আর মাধ্যমে ঘটে, মাধ্যমে ঘটে। এদের জীবনচক্রে বিভিন্ন রকম লার্ভা দশা দেখা যায়। 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর লিখতে পারি এরা সাধারণত উভয় লিঙ্গ হয়, লিঙ্গভেদ, লিঙ্গভেদ, এদের লিঙ্গভেদ থাকে না, উভয় লিঙ্গ হয়। একই প্রাণীদেহে স্ত্রী পুরুষ সবই দেখা যায়, এদের লিঙ্গ পার্থক্য করা যায় না, তাহলে উভয় লিঙ্গ হয়, হার্মাফ্রোডাইট বলা হয়, উভয় লিঙ্গ প্রাণী হয়, প্রাণী হয়। 10 নম্বর লিখতে পারি 10 নম্বর লিখতে পারি বিভিন্ন সংবেদনশীল অঙ্গ। 10 নম্বর লিখতে পারি সংবেদনশীল অঙ্গ। সাধারণত যারা সঞ্চরণশীল হয়, স্বাধীনভাবে সঞ্চরণশীল হয়, তাদের এই বিভিন্ন সংবেদনশীল অঙ্গ দেখা যায়। পরিবেশের সঙ্গে নিজেদেরকে আত্মরক্ষার জন্য এদের সংবেদনশীল বিভিন্ন অঙ্গ এদের দেহে উৎপন্ন হয়। তাহলে সংবেদনশীল অঙ্গ, সংবেদনশীল অঙ্গ কি? সংবেদনশীল অঙ্গের মধ্যে কি কি রয়েছে এদের সংবেদনশীল অঙ্গ? এদের দেহে আলোর তীব্রতা, আলোর তীব্রতা, তীব্রতা এবং গতিপথ
পরিবর্তন এদের বোঝার জন্য বিভিন্ন যে ফটো রিসেপ্টর কোষ রয়েছে, সেই কোষগুলি একসঙ্গে মিলিত হয়ে এদের চোখের কাছে আই স্পট বলা হয় বা চোখ বিন্দু বলা হয়, চোখের বিন্দু আই স্পট গঠন করে। তাহলে আলোর তীব্রতা এবং গতিপথ পরিবর্তন বোঝার জন্য ফটোরিসেপ্টর কোষগুলি আই স্পট বা চোখের বিন্দু বলা হয়, চোখ বিন্দু গঠন করে। আবার জলের মধ্যে জলের কম্পন বোঝার জন্য এবং স্পর্শ এবং জলের কম্পন বোঝার জন্য যথাক্রমে ট্যাঙ্গো রিসেপ্টর এবং রিও রিসেপ্টর ইত্যাদি বিভিন্ন অঙ্গ এদের দেহে উপস্থিত থাকে। তাহলে এই হচ্ছে সংবেদনশীল অঙ্গ। তাহলে আজকে আমরা প্লাটিহেলমিনথেসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জানলাম, শনাক্তকারী কি কি বৈশিষ্ট্য জানলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।